ঢাকার হাজারীবাগের ঘিঞ্জি এলাকার ভেতরে সব গলির শেষে দাঁড়িয়েছিল এক চিলতে ভাঙা টিনের ঘর। সেখানেই জন্ম শাওনের। বর্ষার দিনে আকাশ ফেটে বৃষ্টি নামত, আর টিনের অসংখ্য ফুটো দিয়ে সেই জল সরাসরি ঢুকে পড়ত ঘরের ভেতর। বৃষ্টির পানি থামার আগেই বিছানাটা ভিজে একাকার হয়ে যেত। শুকনো থাকার মতো আর কোনই যেন থাকতো না। আবার কড়া রোদ উঠলে সেই টিনের চালই আগুন হয়ে উঠত। ঘরটার ভেতর যেন দম নেওয়ারও উপায় থাকত না। সেই জীর্ণ ঘরের ভেতরেই ঘাম ভেজা কিশোর শাওন বসে থাকত। চোখে তার অভাবের কষ্ট, মুখে নীরব বিষণ্ণতা। শাওনের বাবা একসময় অন্ধকার ট্যানারির ভেতর বিষাক্ত কেমিক্যালের ধোঁয়ার মাঝে কাজ করতেন। সেই ধোঁয়াই ধীরে ধীরে তার জীবনটাকে শেষ করে দেয়। এখন সেই মানুষটাই বিছানায় শুয়ে দিন কাটান। শাওনের অসুস্থ বাবা অনবরত কাশতে কাশতে যেন ভেঙে পড়ছেন। অন্যের বাড়িতে কাপড় কেচে হাতের চামড়া উঠে যাওয়া পরিশ্রমে শাওনের মা সংসারটাকে কোনো মতে টেনে নিয়ে যেতেন। রাতে ঘরটা ডুবে যেত অন্ধকারে, চুলায় আগুন জ্বলত না, আর খালি হাড়িটা যেন তাদের অভাবের নীরব সাক্ষী হয়ে থাকত। খিদের জ্বালায় ছোট বোনটা মায়ের আঁচল শক্ত করে ধরে কাঁদত, আর সেই কান্না নিঃশব্দে ভেঙে দিত এই দরিদ্র ঘরের বুক। মা চোখের জল লুকিয়ে ছোট মেয়েটার হাতে এক গ্লাস পানি তুলে দিলেন। খাবারের বদলে সেদিনও সান্ত্বনা ছিল শুধু পানি। ঘরের এক কোণে দাঁড়িয়ে শাওন সব দেখছিল। অসহায় চোখে নিজের কান্না লুকানোর চেষ্টা করছিল সে। পড়াশোনার স্বপ্ন ছিল শাওনের, কিন্তু স্কুলের ব্যাগ কাঁধে নিয়েও সে জানত অভাব তার পথ আটকে দাঁড়িয়ে আছে। অল্প বয়সেই স্কুলের ব্যাগের বদলে শাওনের হাতে উঠে এলো চায়ের দোকানের কেতলি। কখনো গ্যারেজে কালো গ্রিজ মাখা হাতে গাড়ি মুছত শাওন। শৈশবের কোমল হাত তখনই শ্রমের দাগে ভরে উঠেছিল। আবার কখনো কাঁচা বাজারে নিজের শরীরের চেয়েও বড় বস্তা পিঠে নিয়ে হাঁটত সে। টাকার জন্য সব কষ্টই যেন মেনে নিয়েছিল শাওন। দিন শেষে হাতে পাওয়া সামান্য টাকাও নিজের জন্য রাখত না শাওন, সব দিয়ে কিনত বাবার ওষুধ। কিন্তু একদিন সেই কষ্টের পথ বদলে গেল। রাজনৈতিক মিছিলের ভিড়ের পেছনে দাঁড়িয়ে শাওন প্রথমবার ক্ষমতার গন্ধ পেল। এরপর বড় নেতাদের পেছনে বাইকের মহড়ায় ছুটতে শুরু করল শাওন। দারিদ্র্যের গলি থেকে ক্ষমতার রাস্তায় তার পা পড়ে গেল। প্রথমবার যখন শাওন মায়ের হাতে একগুচ্ছ টাকা তুলে দিল, মা অবাক চোখে তাকিয়ে রইলেন। এই টাকার পেছনে কি লুকিয়ে আছে তা তিনি বুঝতে পারছিলেন না। কয়েক বছরের ব্যবধানে শাওন হয়ে উঠল এলাকার একচ্ছত্র অধিপতি। এবার আর ছোটখাটো চাঁদাবাজিতে সে সীমাবদ্ধ রইল না। আড়ালে শুরু করল সিন্ডিকেট ব্যবসা, চোরাচালান আর অবৈধ অস্ত্রের লেনদেন। বস্তির ভাঙা টিনের ঘর পেছনে ফেলে শাওন এখন ঢুকে পড়ে বিশাল এক বিলাসবহুল ফ্ল্যাটে। এসি রুম, দামি সোফা সব পেয়েও শাওনের বাবা মায়ের চোখে মুখে শান্তি নেই, আছে কেবল আতঙ্ক। শাওন তার ছোট ভাই বোনদের নামি ইংরেজি মিডিয়াম স্কুলে দিয়ে আসে, কিন্তু এই উজ্জ্বল ভবনের ভেতরেও লুকিয়ে থাকে অন্ধকার টাকার ছায়া। মা একদৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থাকেন। শাওন সেই চোখ সহ্য করতে না পেরে ধীরে ধীরে চোখ সরিয়ে নেয়। শাওনের প্রভাব এতটাই বেশি যায় যে অভিজাত রেস্তোরাঁয় প্রশাসনের বড় কর্তারা পর্যন্ত তার সঙ্গে বসে কফি খায়। এক বড় নেতা শাওনের কানে কানে নোংরা কাজের নির্দেশ দেয়, আর শাওনের অন্ধকার পথ আরও গভীর হয়ে ওঠে। আড়ালে কয়েকজন লোক বড় বড় কাঠের বাক্সে ভয়ঙ্কর মাল সাজিয়ে রাখছে। শাওনের সাম্রাজ্য তখন আরও অন্ধকার হয়ে উঠছে। নির্জন রাতে এক কালো গাড়ি হঠাৎ ছুটে যায়। অন্ধকারের ভেতর কাউকে তুলে নিয়ে শাওন দ্রুত সরে পড়ে। দামি ব্র্যান্ডের ঘড়ি হাতে পড়তে পড়তে শাওন আয়নায় নিজের দিকে তাকালো। তার চোখে তখন নিজেকে অজেয় আর ক্ষমতাশালী মনে হচ্ছিল। নিজের ব্যক্তিগত অফিসের কাঁচের জানলার পাশে দাঁড়িয়ে শাওন পুরো শহরটা দেখে। তার মনে হয় এই শহর এখন তারই। তার টেবিলের ড্রয়ার ভরে গেছে টাকার বান্ডিলে, আর ওপরে সাজানো থাকে দামি বিদেশি মদের বোতল। অন্ধকার টাকার গন্ধ যেন চারদিকে ছড়িয়ে আছে। সহচরদের মাঝে বসে শাওন এমনভাবে অট্টহাসি দিল যেন এই শহরের সব ভয় আর আইন তার হাতের মুঠোয়। দামি ল্যান্ড ক্রুজারের ভেতরে বসে শাওন জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার চোখে তখন নিজেকে অপরাজেয় মনে হওয়ার নেশা। রাস্তা দিয়ে শাওন এগিয়ে এলে সাধারণ মানুষ ভয়ে পথ ছেড়ে সরে যায়। তার নাম এখন আতঙ্কের আর এক নাম। ঠিক তখনই ডিবি কর্মকর্তা সৈয়দ আসাদুল্লাহ গম্ভীর মুখে নিজের দপ্তরে প্রবেশ করলেন। শহরের অন্ধকারের সামনে এবার দাঁড়ালেন তিনি। আসাদুল্লাহ টেবিলের উপর ছড়িয়ে আছে শাওনের অপরাধের নথি আর ছবি।
প্রতিটি কাগজ যেন এক ভয়ঙ্কর সাম্রাজ্যের সাক্ষী। আসাদুল্লাহ শান্তভাবে চশমা পরিষ্কার করলেন, তারপর স্থির চোখে শাওনের ফাইলের দিকে তাকালেন। শহরের এই অন্ধকার অধ্যায় এবার শেষ করতেই হবে। এদিকে শাওন তার দামি গাড়ির পেছনের সিটে বসে আয়েশ করে সিগারেট টানছে। এক হাতে ধোয়া, অন্য হাতে বিলাসিতার অভ্যাস। হঠাৎ করেই শাওনের হাত থেকে কাঁচের গ্লাসটা ফসকে পড়ল। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল, যেন তার সাম্রাজ্যের ভেতরেও অশুভ ফাটল ধরেছে। ঠিক তখনই শাওনের ফোন বেজে উঠল। স্ক্রিনে রতনের নাম দেখেই তার কপালে দুঃচিন্তার গভীর ভাঁজ পড়ে গেল। রতন জানালো, ভাই, পুলিশ আমাদের প্রধান আস্তানায় হানা দিয়েছে। আমাদের সব মালপত্র, খাতাপত্র, এমনকি গোপন ভল্টটা ওরা চিনে ফেলেছে। আমি কোনো মতে জান নিয়ে পালিয়েছি, কিন্তু বাকিরা সবাই ধরা পড়েছে। এরই মধ্যে পুলিশের একটি দল শাওনের অন্ধকার আস্তানার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। পুলিশ সদস্যরা এক একে শাওনের গোপন খাতা, নগদ টাকা আর ভল্টের ভেতরের সব প্রমাণ জব্দ করতে লাগলো। খবর শুনে শাওন কাপা হাতে ফোনের কন্টাক্ট লিস্ট খুলল। যাদের পেছনে কোটি টাকা ঢেলেছে, আজ তাদের নম্বরই সে মরিয়া হয়ে খুঁজছে। ঘর্মাক্ত মুখে শাওন একের পর এক নেতাকে ফোন দিতে থাকে। তার গলার জোর হারিয়ে যায়, কণ্ঠে শুধু ভয়ের কাঁপুনি। কিন্তু ওপাশ থেকে বারবার ভেসে আসে ব্যস্ত সংকেত, কখনো ফোন বন্ধ। বিপদের দিনে শাওন বুঝতে শুরু করে সে একা। অবশেষে বড় ভাইয়ের ফোন ধরল। শাওনের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বেলে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে এলো বরফ শীতল ধমক। বড় ভাই তাকে চুপ থাকতে বলল, নিজের নাম কোথাও না আনতে বলল। লাইনটা কেটে গেল। ফোন হাতে শাওন পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুহূর্তেই তার চারপাশের বিলাসিতা যেন খাঁচায় পরিণত হলো। জানালার কাঁচে নিজের প্রতিফলন দেখে শাওন থমকে গেল। যে মুখ একসময় ক্ষমতায় ভরা ছিল, আজ সেটাই ভেঙে পড়া আর অসহায়। পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হলো শাওনের বড় ছবি। তার অপরাধের খবর শহরের প্রতিটি ঘরে পৌঁছে গেল। যারা এতদিন ভয়ে চুপ ছিল, তারাই এবার রাস্তায় নেমে এলো। শাওনের ছবিসহ ব্যানার হাতে জনতার ক্ষোভ ফেটে পড়ল। আসাদুল্লাহ ম্যাপের উপর শাওনের পালানোর সব সম্ভাব্য পথ লাল কালিতে চিহ্নিত করলেন। এবার আর কোনো রাস্তা খোলা থাকবে না। বিমানবন্দর আর বাস টার্মিনালে শাওনের ছবি হাতে পুলিশ কড়া পাহারা বসাল। পালানোর পথগুলো একে একে বন্ধ হয়ে যেতে লাগলো। ঢাকা ছেড়ে দূরের এক মফস্বল শহরে অন্ধকার পরিত্যক্ত গুদামের ভেতর শাওন আত্মগোপন করে বসে আছে। গুদামের ভাঙা টিনের চাল দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ে শাওনের পায়ের কাছে। সেই শব্দ তাকে ফিরিয়ে নিয়ে যায় বহু আগের এক ক্ষুধার্ত শৈশবে। শাওন মেঝেতে বসে শূন্য চোখে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সেই ভাঙা টিনের ঘর, ক্ষুধার রাত আর ছোটবেলার অসহায় কান্না। এদিকে বাড়িতে শাওনের বাবা বিছানায় শুয়ে ডুকরে কাঁদছেন। বাইরে প্রতিবেশীদের ধিক্কার যেন দেয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়ছে। মা জায়নামাজে বসে দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদছেন। ছেলের পাপের ভারে তার বুক যেন ভেঙে যাচ্ছে। হঠাৎ এক সহযোগী দৌড়ে এসে শাওনকে জানালো, পুলিশ তার মায়ের কাছে গেছে। খবরটা শুনেই শাওনের বুকের ভেতর জমে থাকা ভয় আও গভীর হয়ে উঠল। মায়ের অপমানের কথা শুনে শাওন যেন ভিতর থেকে ভেঙে পড়ল। ক্ষোভ আর দুঃখে সে নিজের মাথায় হাত দিয়ে বসে রইল। এদিকে আসাদুল্লাহ শাওনের গোপন ডায়েরির পাতা এক একে উল্টে দেখছেন। প্রতিটি পাতার ভেতর লুকিয়ে আছে অপরাধের অন্ধকার ইতিহাস। বৃষ্টির রাতে হঠাৎ অন্ধকার, গুদামের চারপাশে শত শত পুলিশের টর্চের আলো পড়ে। শাওনের পালানোর শেষ পথও বন্ধ হয়ে গেল। শাওন, পালানোর পথ বন্ধ, আত্মসমর্পণ করো। গুদামের অন্ধকারে শাওন ধীরে ধীরে তার পিস্তলটা মেঝেতে ফেলে দিল। সেই শব্দেই যেন তার অহংকারের শেষটুকু ভেঙে গেল। দুই হাত মাথার উপরে তুলে শাওন গুদাম থেকে বেরিয়ে এলো। বৃষ্টির ভেতর তার ক্ষমতার মুখোশ ধুয়ে যেতে লাগলো। বৃষ্টির ঝাপটায় শাওনের দামি পোশাক শরীরের সঙ্গে লেপ্টে গেল। যে মানুষকে সবাই ভয় পেত, সে এখন শুধু এক ভেজা, ক্লান্ত, পরাজিত মানুষ। আসাদুল্লাহর নির্দেশে পুলিশ সদস্যরা শাওনের হাতে হাতকড়া পরিয়ে দিল। তার সাম্রাজ্যের শেষ দরজা সেদিন বন্ধ হয়ে গেল। রিমান্ড রুমে শাওন আর আগের মতো গর্জে উঠল না। টেবিলের ওপাশে বসে সে শান্তভাবে এক একে সব অপরাধ স্বীকার করতে লাগলো। রিমান্ড রুমে শাওন আর আগের মতো গর্জে উঠল না। টেবিলের ওপাশে বসে সে শান্তভাবে এক একে সব অপরাধ স্বীকার করতে লাগলো। শাওন এবার নথিপত্রে আঙুল রেখে এক একে নেপথ্যের প্রভাবশালী নেতাদের নাম দেখিয়ে দিল। যে জাল তাকে বড় করেছিল, সেই জালই এবার ছিঁড়ে যেতে শুরু করলো। তোর জন্য আজ আমাদের মুখ তোলার জায়গা নেই।
মায়ের কথা শুনে শাওন আর নিজেকে ধরে রাখতে পারল না। জেলের ভেতর 2 হাতে মুখ ঢেকে সে ডুকরে কাঁদে উঠল। জেলের লোহার শিকল ধরে শাওন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অপরাধবোধের ভারে তার চোখ যেন মাটির দিকেই আটকে গেল। জেলের ওপাশে দাঁড়িয়ে শাওনের বৃদ্ধা মা কান্না ভেজা চোখে ছেলের দিকে তাকিয়ে থাকলেন। সেই চোখে ছিল মমতা, লজ্জা আর অসীম বেদনা। আদালতের বারান্দায় পুলিশ বেষ্টিত শাওনকে দেখেই উত্তেজিত জনতা চিৎকারে ফেটে পড়ল। এক সময় যাদের সে ভয় দেখাতো, আজ তারাই বিচার চাইছে। আদালতে বিচারক গম্ভীর মুখে রায় ঘোষণা করলেন শাওনের যাবজ্জীবন কারাদণ্ড। এক মুহূর্তে তার সাম্রাজ্যের শেষ অধ্যায় লেখা হয়ে গেল। তার বিলাসবহুল ফ্ল্যাটে সরকারি সিল পড়ে গেল। যে ঘরকে সে সাম্রাজ্যের প্রাসাদ ভাবত, সেটাই এখন বাজেয়াপ্ত সম্পদ। শাওনের দামি ল্যান্ডক্রুজারটিও পুলিশ নিয়ে গেল। যে গাড়িতে বসে সে নিজেকে অপরাজেয় ভাবত, সেটাই এখন তার পতনের নীরব সাক্ষী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে শাওন একা বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। টাকা, ক্ষমতা, ভয় সব হারিয়ে এখন তার সঙ্গী শুধু নিঃসঙ্গতা। ভোরের আলো ফুটতেই শাওন কয়েদিদের পোশাক পরে জেলের চত্বরে ঝাড়ু দিতে শুরু করে। যে মানুষ একদিন শহর কাঁপাত, আজ সে নীরবে ধুলো সরায়। ঝাড়ু থামিয়ে শাওন বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকায়। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস যেন তার সব হারানোর গল্প বলে দেয়। দিনের এক সময় জেলের লাইব্রেরিতে বসে শাওন বই পড়ে। অন্ধকার জীবনের শেষে সে যেন আলোর কোনো অর্থ খুঁজতে চায়। শাওন তার ভাই বোনের জন্য চিঠি লিখতে বসে। প্রতিটি শব্দের সঙ্গে চোখের জল পড়ে, যেন সে তাদের কাছে নিজের ভুলের দায় স্বীকার করছে। সূর্যাস্তের সময় কারাগারের উঁচু দেওয়ালের নিচে শাওন একা দাঁড়িয়ে থাকে। অন্যায়ের প্রাসাদ ভেঙে গেছে, আর বাকি আছে শুধু অনুশোচনার দীর্ঘ ছায়া। অভাব মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে ঠিকই, কিন্তু মনুষ্যত্ব বিসর্জন দিয়ে অর্জিত কোনো সম্পদই স্থায়ী শান্তি দিতে পারে না। অন্যায়ের প্রাসাদ যত উঁচু হয়, তার পতনের শব্দ ততটাই ভয়ঙ্কর হয়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার দিনটি শুভ হোক।